এবার ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দিলেন স্বৈরাচারী হাসিনা পুত্র। নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার সন্ত্রাসী জয়ের। জানাবো হাসিনা ও তার নেতাকর্মীদের বিপদে ফেলল স্বয়ং মোদি। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলগুলোর নানা সমীকরণ, বিপদে বিএনপি, চিন্তামুক্ত জামায়াতের, প্রতীক নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দিলেন স্বৈরাচারী হাসিনা পুত্র। নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার সন্ত্রাসী জয়ের। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল তাদের বিচার কাজ প্রায় শেষের দিকেই। এমনও বিভিন্ন অভিযোগ হাসিনার বিরুদ্ধে আছে, তাতে তার ফাঁসি নিশ্চিত। 15 বছর বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চুষে খেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। ভারত থেকে দেশে এনে তার ফাঁসি দেওয়ার আশা করছে সন্তান হারানো মা বাবারা। এদিকে হাসিনার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভিত্তিহীন বানানো হয়েছে। স্বৈরাচারী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি রেগে বলেন, মায়ের বিরুদ্ধে চক্রান্ত করছে বর্তমান সরকার। ডক্টর ইউনূস তার প্রতিশোধ নিতে এসব মিথ্যা মামলা দিয়েছে। এ সময় হাসিনা পুত্র তার পিস্তল দেখান। বর্তমান সরকার ডক্টর ইউনূসকে হুমকি দেন, এর পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, তখন তাদের ধরে ধরে জেলে ভরে দিব। এসব মামলা ভিত্তিহীন, সরকারের সাজানো ছাড়া কিছুই নয়। এদিকে নেটিজেনরা বলছে, পতিত স্বৈরাচার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কি পাগল হয়ে গেছে, নাকি নিজের পরিবারের অহংকার আর দম্ভের সেই পতন না মানতে পেরেই উল্টো সোশ্যাল মিডিয়ায় আবার নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার দিচ্ছেন। ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি নিজের বৈধ অস্ত্র আর গুলি থাকার কথা উল্লেখ করে একরকমের হুঙ্কারি দিয়েছেন। এদিকে সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনা পুত্র জয়ের দুটি নজর কাড়া বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে, যেগুলোর কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম 53 কোটি টাকার বেশি বলে জানা যায়, যার একটি 2024 সালের 6 জুলাই, আরেকটি 2014 সালের 5 মে কিনেন ফ্যাসিস্ট জয়। বাড়ি জব্দের খবর হাসিনা পুত্রের কানে যাবার পরেই মূলত নিজের অহংকার আর দম্ভে উল্টো চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি নিজের অস্ত্রের হুঙ্কার দেন তিনি। পতিত স্বৈরাচার পুত্র জয় এরপর তার পোস্টে বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনকি তার কাছে বৈধ পিস্তল ও গুলির ভয় দেখিয়ে বলেন, আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো, এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আরেকটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু 32 নয়। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ের এই পোস্টের পর রীতিমতো তাকে নিয়ে হাস্যরসে মেতেছেন বাংলাদেশের নেটিজেনরা। সুমাইয়া খান নামের একজন লিখেছেন, মা ছেলে দুইটাই এক জাতের। 24-এর গণঅভ্যুত্থানে মা ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা অস্ত্র ব্যবহার করে দেশ জুড়ে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে। এখন আর নিজের অপকর্ম ঢাকতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অস্ত্র আর গুলি থাকার হুঙ্কার দিচ্ছে জয়। এই যেন শিয়ালের গর্ত থেকে হুক্কা হওয়া ডাক। হা হা হা, পারলে দেশে আসেন, আইনের মুখোমুখি হন। তমালিকা তন্নি নামের আরেকজন জয়ের এমন পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, নির্লজ্জ বেহায়া পুরো পরিবার, লাজ শরম থাকলে এভাবে নিজের অস্ত্রের হুঙ্কার কেউ দেয়? মা ছেলে মিলেই জুলাই গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতা মেরেছে, তা যেন আবার প্রমাণ করলো গর্ত থেকে চোরের মতো পালিয়ে এমন হুঙ্কার দেওয়াই যায়। এদিকে জয়ের সেই পোস্টের কমেন্ট বক্সেও তার এমন হুক্কা হওয়া ডাকে রীতিমতো ট্রোল করছেন নেটিজেনরা। শামীম রেজা নামের একজন লিখেছেন, ও পাগল হয়ে গেছে, ওরে পাবনা মানসিক হাসপাতালে পাঠাও। মাহমুদা মিম নামের আরেকজন লিখেছেন, এ তো বড় বানর, এর চিড়িয়াখানায় কেন নিচ্ছে না? একে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, অন্যদিকে নিজের কাছে পিস্তল আর গুলি থাকার ভয় দেখিয়ে লেজ নাড়িয়ে হুক্কা হওয়া ডাক, সব মিলিয়ে ব্যাপক ট্রোলের শিকার হচ্ছেন 5,500 খ্যাত হাসিনা পুত্র। হাসিনা ও তার নেতাকর্মীদের বিপদে ফেলল স্বয়ং মোদি। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা ভারতের অভ্যন্তরে তীব্র বাধার মুখে পড়েছে।
ভারতীয় সরকার ও জনগণের প্রবল বিরোধিতার কারণে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের একটি পরিকল্পিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছে, যা দলটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি কথিত মানবাধিকার সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলী সিদ্দিকী। বলা হয়, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতারা বাংলাদেশের গণহত্যা এবং গোপালগঞ্জের সামরিক নৃশংসতা নিয়ে বক্তব্য দেবেন। এই সংবাদ সম্মেলনের খবর প্রকাশের পর ভারতের সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাংলাদেশে প্রায় 1400 মানুষকে হত্যার জন্য দায়ী শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মোদী সরকারের সমালোচনা করে বলেন, খুনিদের আশ্রয় দিয়ে ভারত নিজেই তার নীতি লঙ্ঘন করছে। পেছনের কারণ ও মোদির হস্তক্ষেপ। কূটনৈতিক সূত্র মতে এই আয়োজন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে উদ্বেগ জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করেন। বিশেষ করে শেখ হাসিনার সরকারের পতনের 1 বছর পূর্তির আগে এ ধরনের বিতর্কিত রাজনৈতিক কর্মসূচি প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়। সূত্রের দাবি, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হস্তক্ষেপ করেন এবং সম্মেলনটি স্থগিত করার নির্দেশ দেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ একাধিক নেতা গোপনে দিল্লিতে পৌঁছেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিদেশে একটি নতুন রাজনৈতিক কেন্দ্র গড়ে তোলা। তবে ভারত সরকারের কঠোর নজরদারির কারণে তাদের সেই পরিকল্পনায় ব্যর্থ হয়। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি সরকার এখন শেখ হাসিনা ও তার দলকে একটি বোঝা হিসেবে দেখছে এবং ভারতের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির সুযোগ নিতে নারাজ। এই সম্মেলন বাতিল হওয়াকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাদের একঘরে হয়ে পড়ার ইঙ্গিত দেয়। রাজনৈতিক দলগুলোর নানা সমীকরণ, বিপদে বিএনপি, চিন্তামুক্ত জামায়াতের। প্রতীক নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। দেশে নির্বাচনী হাওয়া বইছে অন্তত আরও 2 মাস আগে থেকে। সর্বশেষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। ভোটের মাঠে কৌশল পাল্টা কৌশলে পথ চলছে তারা। আসছে ফেব্রুয়ারিতেই ভোট হচ্ছে, এমনটি মাথায় রেখেই মাঠ গোছাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলো। বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের দলীয় প্রার্থী বাছাই থেকে জোট ও শরিক দলের সঙ্গেও আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করেছে। জামায়াতে ইসলামী ছাড়া অন্য সব দলের সাথে তারা নির্বাচনের বিষয়ে আলোচনা করছে। খুব শিগগিরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তিনি ফিরে এলে দেশের পুরো রাজনৈতিক চিত্রই পাল্টে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, তারেক রহমান দেশে ফিরলে বিএনপির প্রার্থী বাছাই ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা খুব সহজেই হয়ে যাবে। সেই সাথে বিএনপির নির্বাচনী তৎপরতাও আরও বেগবান হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হয়েছে। শেষ পর্যন্ত তাদের মতামতের সঙ্গে একমত পোষণ করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। সব মিলিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান অত্যন্ত ইতিবাচক বলেই জনমনে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে ভোটের মাঠে রাজনৈতিক কৌশলে জামায়াতে ইসলামী এতদিন নিজেদের অগ্রগামী মনে করলেও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিছুটা ব্যাকফুটে চলে গেছে। অন্যদিকে রাজনৈতিক হিসাব নিকাশেও এই দলটি নির্বাচনী মাঠে ক্রমেই যেন একা হয়ে পড়ছে। শুরুতে জামায়াতে ইসলামী রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্তি ও বলয় বাড়াতে বেশি তৎপর ছিল। ভোটকে সামনে রেখে নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছিল জামায়াত, কিন্তু তাতে শুরুতেই হোঁচট খেতে হয় দলটিকে। জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের প্রত্যাশা ছিল ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্য কিছু সাধারণ দলও তাদের সঙ্গে নির্বাচনে জোটে আসবে। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সাধারণ দল দূরে থাক, ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো জামায়াতের ডাকে সাড়া দিচ্ছে না। ভোটকে সামনে রেখে নির্বাচনী জোট গঠনেরও উদ্যোগ নেয় জামায়াত, কিন্তু এই উদ্যোগের শুরুতেই হোঁচট খেতে হয় দলটিকে। জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের প্রত্যাশা ছিল ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্য কিছু সাধারণ দলও তাদের সঙ্গে নির্বাচনী জোটে আসবে। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সাধারণ দল দূরে থাক, ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো জামায়াতের ডাকে সাড়া দিচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।